মূলত এনসিপি যে বক্তব্যটা দিয়েছে জামাত ছাড়া অন্য যে কোনো লোকের সাথে জোট করবে, এটা যে তাদের একটা কৌশল না, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। মূল ব্যাপার হলো জামাত এই 2012-13 সন থেকেই এত চমৎকারভাবে রাজনীতির মাঠে খেলে আসছে, কে যে তার ডান পকেটে কে যে তার বাম পকেটে এটা বোঝা যাচ্ছে না। এবং এখন বিএনপি তার নিজেদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। আস্থা হারার কারণে কি হলো দেখুন, সেই রাজশাহী ইউনিভার্সিটিতে তাদের যে প্রার্থী, সেই প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। অনেকে সন্দেহ করছে যে বিএনপির প্রার্থী হয়েছে, অর্থাৎ ছাত্রদলের প্রার্থী হয়েছে, কিন্তু মূলত জামাতের শিবিরের লোকজন। তো সেই দিক থেকে এনসিপি, মানে যেখানে বলা হয়ে থাকে এনসিপি, জামাত, ডক্টর ইউনূস তারা ত্রয়ী একটা মাস্টার প্ল্যান করে দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে তারা দেশে এবং দেশের বাইরে তৎপরতা চালাচ্ছেন। তাদের সঙ্গে এই বাংলাদেশের ছোটন গ্যাং, বিদেশের ডিপ স্টেট পলিসি, নানা রকম তথ্য আমরা পাচ্ছি। তো সেখানে কিন্তু এমন কোনো তথ্য পাচ্ছি না যে এই গ্রুপগুলোর সাথে বিএনপির বা অন্য কোনো রাজনৈতিক দলের কখনো কোনো সংযোগ ছিল। বিএনপি মাঠে যথেষ্ট যাকে বলা হয় তারা স্যাক্রিফাইস করেছে, জেল জুলুম হুলিয়া করেছে, কিন্তু কৌশল, লন্ডন আমেরিকার যে কৌশল, লবিস্ট নিয়োগ করা থেকে শুরু করে যে কথাগুলো এখন জামাতের বড় নেতা সেই টেলিভিশনে এসে বলছেন যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য সবাই এনসিপির যারা আছে, এখানে বাংলাদেশের অনেক ব্যবসায়ী গ্রুপ আছে, ওই যে মিস্টার ডগলাসের নাম আসছে এখন, সাম সিআইএর এজেন্ট, ডগলাসের সাথে আবার এই যে এক এনআইএ ধরা পড়লো, মানে এই এনআইএতে কিন্তু 2022-23 সনে সে ব্যাংকক একটা মিটিং দেখেছিল এবং অনেক লোক কিন্তু সাংবাদিককে নিয়ে, হ্যাঁ মন্ত্রী হওয়ার নেতাকে নিয়ে, হ্যাঁ সেখানে মন্ত্রী হওয়ার জন্য অনেকে গিয়েছিল, এই এনআইএ ধরা পড়লো সেখানে। তো কাজেই এরই যে পর্দার আড়ালে যে দলটি 2012 সন থেকে খেলে আসছে, লন্ডনে খেলছে, আমেরিকাতে খেলছে, এবং তারা সফলভাবে এই বাংলাদেশের এই মন্ত্রী পরিষদে, উপদেষ্টা পরিষদে কে যে জামাতের লোক আর কে যে জামাতের লোক না, এটা আলাদা করা যাচ্ছে না। তো কাজেই এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস একবার জামাতের পক্ষে বলবেন, একবার বিপক্ষে বলবেন, এনসিপি একবার পক্ষে বলবেন, বিপক্ষে বলবেন, নাহিদ একবার পক্ষে বলবেন, বিপক্ষে বলবেন, মাহফুজ বলবেন। এটা যে জামাতের যে একটা ট্রাম্প কার্ড না, স্ট্র্যাটেজি, হ্যাঁ এটা যে ট্রাম্প কার্ড না, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এই জন্য কিন্তু জনাব তারেক রহমান সাহেব খুব ভয় পাচ্ছেন, ভীষণ রকম ভয় পাচ্ছেন। প্রকাশ্য যদি শত্রু হয় তাহলে তাদেরকে মোকাবেলা করা যায়, কিন্তু যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে 10টা-12টা টিম সে কাজ করে, এই যে দেখেন কয়দিন আগে কি হলো, ছাত্রলীগের একটা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটা মিছিল হলো এবং তারা ওই 30-40টা হুন্ডা নাকি পেছনে ছিল, মানে মিছিলকারী যারা করছে মিছিল তাদের মধ্যে 6-7 জনকে ধরছে পুলিশ। সেই পুলিশের হাত থেকে আবার তাদেরকে উদ্ধার করার জন্য পিছন থেকে একটা টিম, ছাত্র লীগের আর একটা টিম এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। এটা পুলিশের মধ্যে দারুণ একটা আলোড়ন সৃষ্টি করেছে। তো এখন দেখুন এটা নাম আসছে ছাত্রলীগের, কিন্তু অনেকে আবার জামাতের যারা লোকজন আছে তারা বলছে যে এই যে ছাত্রলীগের যারা লোকজন রাস্তায় দেখছি মিছিল করছে, ওদের মুখে দাড়ি কেন, খোঁচা খোঁচা দাড়ি কেন শিবিরের মতো, এরা কি শিবিরের লোক নাকি? তো ভয়টা কোন পর্যায়ে চলে গেছে যে যেখানেই সারপ্রাইজিং কিছু ঘটছে, আশ্চর্য কিছু ঘটছে এবং যেখানে কোনো হিসাব মেলানো যাচ্ছে না, সেখানেই মানুষ জামাতকে দায়ী করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির জিতে গেছে, সবাই বলার চেষ্টা করছে তারা ছাত্রলীগের ভোট পেয়েছে, শামীম ওসমান ওখান থেকে বলে দিয়েছে ভোট পেয়েছে। মানে এখন জামাত এবং শিবিরকে সবাই একটা সুপার নিউমারাল সংখ্যাত্মক একটা যাকে বলা হয় শক্তি হিসেবে ফোর্স করছে। তারা সরকারের বাইরে থাকলেও ফোর্স, ভিতরে থাকলে ফোর্স। একটা দল নির্বাচনকে পিছাতে যাচ্ছে, এখানেও জামাতকে কাউন্ট করা হচ্ছে, অন্যদিকে জামাতকে কাউন্ট করা হচ্ছে। ফলে আপনি এই যে বর্তমান যে চলমান রাজনীতি, সেই চলমান রাজনীতি একেবারে শিশুর মতো যদি আমি বলি, ডানে বামে সব দিকে জামাত খেলছে, ডান হাতও তার, বাম হাতও তার। এমনকি মানে যাকে বলা হয় যে বিএনপির অনেক নীতি নির্ধারণী জায়গায় যে জিনিসটা শেখ হাসিনা তার জমানাতে খেলার চেষ্টা করেছেন, তার গোয়েন্দা সংস্থা দিয়ে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে সে কাউন্টার এজেন্ট নিয়োগ করে দিয়েছে এবং রাজনৈতিক দলের বৈঠকে একটা মিটিং হওয়ার মানে সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে উইদিন 1 মিনিটের মধ্যে সেটা গণভবনে চলে যেত। ঠিক একই অবস্থা এখন জামাত চলে গেছে, জামাতের সব জায়গাতে লোক আছে। ফলে ওই এনসিপির অফিসে কি হয়, বিএনপির অফিসে কি হয়, তারপর শেষে যাকে বলা হয়, ধরে নিলাম রনি ভাই জামাত এই মানে একেবারে এইরকম খুব শক্তিশালী হলো, এখন দৃশ্যমান জামাতের সাথে যেহেতু ইসলামপন্থা এবং খেলাফত মজলিসের সঙ্গে ইসলামপন্থা, খেলাফত আন্দোলন বাংলাদেশের সঙ্গে
ইসলামপন্থা, নিজাম ইসলামী পার্টি, যারা সবাই একসঙ্গে আছে, এগুলো সবগুলো ইসলামিক দল। কিন্তু মোটামুটি যে সমস্ত দলগুলো একটি লিবারালিজম চর্চা করে, মধ্যপন্থা কিংবা বামের দিকে আছে, সবগুলো একদিকে যাচ্ছে। তাহলে বাংলাদেশে কি এই সংঘাতটা অনিবার্য হচ্ছে না, যে একেবারে কাদের সাথে সংবাদ হবে? এখানে মূল ব্যাপার হলো, যদি ইসলামী দল ধরেন, এখন মামুনুল হকের যে সংগঠন, তারা তো অনেক আগের থেকে বিএনপির সঙ্গে ছিল। তার বাবা আজিজুল হক, যেটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তো তারপর মুফতি আমিনী, জামাত, বিএনপি, এরা তো সব একসঙ্গে ছিল। তাদের মধ্যে ইসলামিক দল, এখানে নতুন যদি কেউ এসে থাকে, তো সেটা হলো চরমোনাই পীর সাহেব এসছেন, যাদের সঙ্গে তাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স ছিল। তো চরমোনাই পীর সাহেবের বাইরে আইডিওলজিক্যালি যদি বড় রাজনৈতিক সংগঠন ধরেন, প্রচুর ভক্ত মুরিদান আছেন, সেটা হলো জাকির পার্টি, আর আছে ওই যে মাঝ ভান্ডারি, আর সিলেটের অঞ্চলে আছে ফুলতলি পীর সাহেব, যিনি গত বছর এমপি হয়েছিলেন। তো জামাত এখন যে কৌশলের মধ্যে আছে, তারা চাইলে এদের সঙ্গে কিন্তু তারা একটা নেগোসিয়েশন করতে, আমি সেটাই বলছি, সেটা কি ইসলামপন্থীগুলো একদিকে যাচ্ছে না, ইসলামপন্থীগুলো একদিকে তারা যাবে, একদম যাবে, এবং এই একদিকে আনার জন্য তারা যথেষ্ট স্যাক্রিফাইস করছে। জামাত যে স্যাক্রিফাইসগুলো করে যাচ্ছে, তারা যে বিষয়গুলো নিয়ে একসময় খুব, যেমন মোনাজাত করা যাবে না, অনেকগুলো বিষয় তারা কিন্তু ছাড় দিচ্ছে।